প্রিয় দর্শক, দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষা সংস্কৃতির নগরী ময়মনসিংহ থেকে যুক্ত রয়েছি আমি ইলিয়াস আহমেদ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এবার জানবো এই অঞ্চলের মানুষ দেশের রাজনীতি, অর্থনীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি ভাবছেন। চলুন কথা না বাড়িয়ে সাধারণ মানুষের কাতারে গিয়ে তাদের অসাধারণ কথাগুলো শুনি। আমরা জানতে চাই এই দীর্ঘদিনের জলাবদ্ধতা এবং এই যানজটপূর্ণ ময়মনসিংহ নগরীকে বলা হয়। আমরা দেখেছি সম্প্রতি সময়েও কিন্তু এই ময়মনসিংহ নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এবং এ থেকে উত্তরণের উপায় কী? উত্তরণের উপায় সর্বপ্রথম বলতে চাই যে বর্তমান যে প্রশাসন সেক্টরগুলো আছে তারা যদি একভাবে না যায়, যদি একত্রিত হয়ে যদি উদ্যোগ নেয় যে জলাবদ্ধতা কীভাবে সংশোধন করা যায়, তো বর্তমানে দেখা যাচ্ছে আমাদের খাল বিল ড্রেনগুলো যে এগুলো আমরা সাধারণ নাগরিকরা কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি করতেছি। এখানে যদি আমরা সবাই যদি নিজের থেকে যদি সচেতন হইয়া এবং প্রশাসন বরাবর যদি স্মারকলিপির মাধ্যমে যে জলাবদ্ধতা যাতে সৃষ্টি না হয়, সামনে ঈদুল আজহা আসতেছে, এর প্রেক্ষাপটে দেখা গেছে যে ড্রেন খাল বিল বর্জ্যগুলো ফেলায় এইগুলা পানি চলাচলের যে একটা বন্ধতার সৃষ্টি হইতেছে, এটার বিপক্ষে থাইকা আমরা জেলা প্রশাসক বরাবর একটা স্মারকলিপি দিতে পারি, যাতে আগামী দিনগুলা ফ্যাসিস্টের আমলে যা হয়েছে আমাদের নতুন বাংলাদেশ, আমাদের এই 30,000 আহত যোদ্ধাদের বিনিময়ে 2,000 শহীদ ভাইয়ের বিনিময়ে নতুন বাংলাদেশের উদ্যোগে আমরা চাই নতুন একটা দেশ গড়ুক। এবং ময়মনসিংহ যেহেতু একটা বৃহত্তর বিভাগীয় শহর, সেই বিভাগীয় শহরের উপলক্ষে আমি এটাই বলতে চাই, জলবদ্ধতা থেকে শুরু করে আদার যে যানজটগুলা এগুলা যদি জেলা প্রশাসক সঠিকভাবে মেনটেন করে তাহলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমে যাবে আশা করি। তিনি বলছিলেন যে প্রশাসনকে উদ্যোগী হয়ে কিন্তু এই নাগরিক দুর্ভোগ নিরসন করতে হবে, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখেছি যে ময়মনসিংহ সহ সারা দেশেই কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং এই বিষয়টি নিয়ে ময়মনসিংহের মানুষ কি ভাবছেন এবং সেই বিষয়ে আমরা যদি একটু যুক্ত হতে চাই, জানতে চাই বাংলাদেশ তথা ময়মনসিংহের আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে? আইনশৃঙ্খলা বর্তমানে একটু আগের চেয়ে একটু ব্যবনতি আছে, মানে মোটামুটি আগের মতন নাই। আগে একটু ভালো ছিল, এখন একটু মানে একটু কম আছে। সাধারণ পাবলিক এখন অনেক ভোগান্তি শিকার হচ্ছে। কি কি সমস্যার সৃষ্টি হচ্ছে? অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে, মানে বিষয় হলো যে রাস্তাঘাটে আপনার গাড়ি ট্রাফিক যারা ছিল ট্রাফিকে এখন আগের মতো দায়িত্ব পালন করছে না, তারপরে মামলা নিয়ে অনেকে হয়রান হচ্ছে, এইগুলোই সমস্যা অনেক। তিনি বলছিলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে কিন্তু সাধারণ মানুষ নানান সমস্যায় জর্জরিত এবং এ থেকে কিন্তু উত্তরণের পথও তিনি বলে দিয়েছেন এবং বলছেন যে প্রশাসনকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হলে আরও কিন্তু উদ্যোগী হতে হবে। জুলাই যোদ্ধা যাদেরকে বলা হয় নিহত এবং আহতের পরিবারকে কিন্তু আসলেই তেমন সহযোগিতা করা হয়নি। বিভিন্ন সময় যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদের একটি অভিযোগ ছিল। আমরা এরকম একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই। আসলে আমরা জুলাই যোদ্ধা যাদেরকে বলা হচ্ছে এবং আহত এবং নিহতের পরিবারকে কি আসলে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারছি কিনা, আপনি কি মনে করেন? আমাদের আহত এবং নিহত যারা আছে, আমরা জুলাই বিপ্লবের সময় অনেকে প্রাণ দিয়েছে এবং অনেকে রক্ত দিয়েছে, অনেকের শরীরে এখনও বুলেট আছে। যেমন ওর চোখ একটা পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে গেছে, বায়ের হাত নেই, কিন্তু সরকারিভাবে এখনও আমরা যারা আহত আছি অনেকের বিদেশে পাঠানোর কথা ছিল, তাদেরকে দেখা গেছে বিভিন্ন প্রশাসনিক হয়রানি বা প্রশাসনিক মানে আমলাতন্ত্র থেকে দৌরাত্ম্য আছে, এই দৌরাত্মের প্যাচে তাদের চিকিৎসা আরও দীর্ঘায়িত হচ্ছে। এবং আমাদের বিভিন্ন যে আর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল এগুলো দেখা যাচ্ছে মানে আস্তে আস্তে লেংদি হয়ে যাচ্ছে। এবং আমাদের যে ভাতা সংক্রান্ত সরকার আমাদেরকে অঙ্গীকার দিয়েছিল মার্চ মাস থেকে তারা শুরু করবে, এটা কিন্তু বর্তমানে আমাদের এখন শুনছি জুলাই বা এপ্রিল আরও পার হয়ে যেতে পারে, আমরা যা ইঙ্গিত পাচ্ছি। তো সরকারের কাছে আমাদেরই হচ্ছে, আমাদের অনেক ফ্যামিলি আছে, অনেকে কর্মরত ছিল, বিভিন্ন কাজে নিয়োজিত ছিল, তারা দেখা গেছে এখন তারা কোনো কর্মহীন হয়ে পড়ছে, কারণ তারা একরকম অচল বা পঙ্গু হয়ে গেছে। এখন সরকারের কাছে আমাদের আবেদন হচ্ছে আমাদের যে ভাতা সংক্রান্ত বিষয়টা ছিল এটার জন্য দ্রুত কার্যকর করা হয়।
তিনি কিন্তু তাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো তুলে ধরে কিন্তু নানান পরামর্শ দিয়েছেন। অর্থাৎ দর্শক, এতক্ষণ আমরা নানান মানুষের নানান মতামত শুনছিলাম, তবে এখন যেতে হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। আবারও আসছি ফিরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি ইলিয়াস আহমেদ। চলুন কথা না বাড়িয়ে সাধারণ মানুষের মূল্যবান কথাগুলো আমরা শুনি। এবার জানবো আমরা আসছে বর্ষায় ময়মনসিংহের সীমান্তবর্তী 3টি উপজেলা কিন্তু আমরা দেখি বিগত বছরগুলোতে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এবারও কিন্তু বর্ষার আশঙ্কা করা হচ্ছে এবং এই বিষয়টি নিয়ে নাগরিক সমাজের নেতৃবৃন্দরা তারা কি ভাবছেন, চলুন আমরা যুক্ত হতে চাই, জানতে চাই। আসছে বর্ষায় গত বছরও আমরা দেখেছি ময়মনসিংহের 3টি উপজেলায় কিন্তু অনেক ভোগান্তি হয়েছিল এবং পানির কারণে কিন্তু মানুষের যে সমস্যাগুলো সেটি কিন্তু দীর্ঘদিন সমস্যায় ছিল। এই বিষয়টি নিয়ে প্রশাসনকে কী ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? গতবার অনেক ক্ষতি হয়েছে, এবার অতিবৃষ্টি শুরু হয়েছে। আমরা আশঙ্কা করছি যে এবারও ভয়ানক বন্যা হবে। তো এই বন্যায় জানমালের ক্ষতি হয়, ফসল হানি হয়। তো এগুলো থেকে উদ্ধারের জন্য আমরা মনে করি বন্যা হওয়ার আগে একটি সমন্বিত প্রচেষ্টা নেওয়া দরকার। জেলা প্রশাসন কর্তৃক প্রশাসন, স্থানীয় জনগণ, স্বেচ্ছাসেবী যারা রয়েছে তাদেরকে নিয়ে রেস্কিউ টিম গঠন করা উচিত। বিভিন্ন জায়গায় আশ্রয় শিবির স্থাপন করা উচিত। আগাম প্রস্তুতি নিয়ে যদি আগাম প্রস্তুতি নেওয়া হয় তাহলে আমরা মনে করি যে আশঙ্কা, প্রাণহানি, সম্পদহানি এগুলো কম হবে। একটা জিনিস মনে রাখতে হবে, বন্যা বলে কই আসবে না। আমরা ময়মনসিংহ জেলা ভারত গ্যাসের সীমান্তবর্তী, আমাদের ধুবাওড়া, হালুয়াঘাট এগুলো রয়েছে। যে কোনো সময় পানি প্রবেশ করতে পারে পাহাড়ি ঢলের মাঝে। সকল নদী ভারত থেকে আসা, তাদের বাঁধগুলো রয়েছে, বাঁধগুলো যদি খুলে দেয় সেকেন্ডে পানি প্রবেশ করবে আমাদের বাংলাদেশে। তাহলে এই যে আশঙ্কাগুলো, এই আশঙ্কা থেকে মুক্তির জন্য, মানুষকে রক্ষার জন্য, জানমাল হেফাজত করার জন্য আশ্রয় শিবির সমন্বিত প্রচেষ্টা আমাদের ময়মনসিংহ জেলা প্রশাসন নেবে বলে আমরা ময়মনসিংহের নাগরিক সমাজ মনে করি। নাগরিক সমাজের এই নেতা বলছিলেন যে ইতিমধ্যেই কিন্তু প্রশাসনকে উদ্যোগ নিতে হবে, অর্থাৎ বন্যা থেকে মানুষকে কিভাবে রক্ষা করা যায় এবং তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। অর্থাৎ যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, বিশেষ করে ময়মনসিংহের রাবার বাগানগুলোতে যারা কাজ করেন, আমরা দেখেছি বিগত 15 থেকে 20 বছর আগে তাদের বেতন 6 থেকে 7 হাজার টাকা ছিল। এই বেতন কিন্তু এখনও পর্যন্ত 6 থেকে 7 হাজার টাকাই রয়েছে। অর্থাৎ কিভাবে আসলে আপনারা এই কম বেতনে জীবনযাপন করেন এবং আপনাদের বেতন কেন বাড়ানো হচ্ছে না? আমরা বাংলাদেশ বন শিল্প কর্পোরেশন কমলাপুর রাবার বাগানের শ্রমিক। আমরা আগেও 1 থেকে 200-150 টাকা ইনকাম হইতো, এখনও এই 6-7 হাজার টাকা ইনকাম করি। আমাদের বর্তমান যে বাজারের ঊর্ধ্বগতি, আমরা সংসার চালাইতে পারতেছি না। আমরা এই বিষয়ে ম্যানেজারের কাছে যাই, ম্যানেজারে বললে ম্যানেজার এই কোনো উদ্যোগ নেয় না। আর বাগানের বিভিন্ন অনিয়মে বর্তমান আব্দুল রশিদ ম্যানেজার কমলাপুর রাবার বাগানের বিভিন্ন অনিয়মে চালাইতেছে। গাছের কোনো নিয়মকানুন নেই, কন্ট্রোল লাইন নেই, স্পট লাইন নেই, বিভিন্ন অনিয়মে টিপিং করায়। যে আমাদেরকে বলে যে তোমরা প্রোডাকশন দাও, রস দাও, রস হলে তোমাদের প্রোডাকশন বোনাস হবো। তো আমরা যেভাবে করাই আমরা সেভাবে কাজ করি। কোনো কন্ট্রোল লাইন নেই, স্পট লাইন, ডাবল প্যানেল, অর্থাৎ পরে আমরা প্রোডাকশন দিচ্ছি। প্রোডাকশন বোনাস হয়েছিল, বোনাস হওয়ার পরে যারা স্থায়ী শ্রমিক এগরে 30 হাজার টাকা করে দিয়েছে। আর অফিসে যত স্টাফ আছে সকলেই এই বোনাসটা পেয়েছে পিউন পর্যন্ত। আমরা যারা উৎপাদন বোনাস দিয়েছি, আমরা যারা শ্রমিকরা বোনাস উৎপাদন দিয়েছি তারা আমরা কেউ পাইছি না, কিছু লোকেরা দিছে। এটা নিয়ম করেছে 180 দিনের, কিন্তু 180 দিনের উপরও আমরা করছি কিন্তু পাইছি না। দর্শক, আমরা যে জায়গাটিতে আজকের অনুষ্ঠানটি পরিচালনা করছি সেই জায়গাটি ময়মনসিংহের জয়নুল উদ্যান। অর্থাৎ সেখানে কিন্তু আমরা দেখি যে সাধারণ ব্যবসায়ী যারা আছে, অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু এখানে ব্যবসা পরিচালনা করে থাকেন এবং বিভিন্ন সময় কিন্তু ভ্রাম্যমাণ আদালত এসে তাদের যে ব্যবসা সেই ব্যবসাটুকু কিন্তু ঘুরিয়ে দেয় এবং তারা কিন্তু নানান সমস্যায় জর্জরিত রয়েছেন। এমন একজন শ্রমিকের সঙ্গে আমরা একটু যুক্ত হতে চাই। আসলে আপনাদের এতে করে কি ধরনের সমস্যা হয়? আসসালামু আলাইকুম। আমাদের সমস্যা, আমরা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা বাণিজ্য করছি। মূলত এই পার্ক ছিল না, আমরা পার্কের ভিতরে করছিলাম। মেয়র সাহেব আমাদেরকে বাইক করে দিয়েছে যে
ভিতরে একটা ভালো কিছু করি, আপনারা ভালোভাবে ব্যবসা করতে পারবেন। আমরা 25-26 বছর ধরে বাইরে আসছি, মনে করেন করতে পারি না। মেজেস্ট্রেট স্টেট আসে আমাদের গাড়িগুড়ি ভাঙচুর করে, চেয়ার টুর ভাঙচুর করে নিয়ে যা, আজকে ধরে দেয়, কালকে ধরে দেয়। এখন যে আমরা কোথায় যাব, কি করব, আমরা কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। আমাদেরকে আমরা বারবার পুরসভায় দরবারি যে আমাদেরকে একটা কোনো কিছু করেন, বা তারা বলে এত গাড়ি কীভাবে আসে, তারা যদি আমাদেরকে একটা ব্যবস্থা করে দিত যাতে অন্য কোনো গাড়ি না আসতে পারে, আপনারা যারা পুরাতন তারা করেন, তাহলে আমরা একটা পদক্ষেপ নিতাম। কিন্তু ওদের কীভাবে নিব? পার কিছু মনে করেন উনি বসে, ওই বসে, সেই বসে, ওই মুখ বাইরের কথা কত মুখ বাইরের কথা আমরা যা তো মারধর করবো না, কারণ কার্যকর করবো না, আমাদেরকে সমস্যা করে। এই ফলে আমরা তারপর আমরা করার পরও ম্যাজিস্ট্রেট কদিন পরে আইসা গাড়িগুড়ি ভাঙচুর করে, চেয়ারটা নিয়ে যা, এত টাকাতে গাড়িগুড়ি করি। এখন আমরা আর কোথায় যাব? আমরা তো দীর্ঘদিন ধরে এখানে করে খাচ্ছি, কিন্তু আমাদের তো আর কোনো জায়গা নেই, যাওয়ার মতো কোনো অপশন নাই, কোথায় যাব আমরা? এই আর কি আমাদের সরকারের কাছে কওয়া যায়, আমাদের যদি কোনো একটু ব্যবস্থা করে দেয় তাহলে আমরা আলহামদুলিল্লাহ। এই নারী ব্যবসায়ী বলছিলেন যে তাদের সরকার যেন তাদেরকে স্থায়ীভাবে বসার একটু সুযোগ করে দেন এবং তারা যে ব্যবসা পরিচালনা করছেন সেই ব্যবসায় যেন সহযোগিতা করেন, সেই বিষয়টি বলছিলেন। দর্শক, আমরা দেখেছি বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন মাজারে কিন্তু হামলা হয়ে থাকে এবং সেই বিষয়ে যারা মাজার ভক্ত রয়েছেন তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করে থাকেন। আমরা এরকম একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই। সম্প্রতি সময়ে তো লক্ষ্য করা গেছে যে কিছুদিন আগে যে উত্তেজনা ছিল সেটা মনে হয় অনেকাংশই কমে গেছে, অর্থাৎ এতে করে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে কিনা আপনি মনে করেন কিনা? জি ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় না আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, বরঞ্চ অবনতি হচ্ছে দিন দিন। তবে মাজার ভাঙার বিষয়টা আপাতত একটু কমছে। এটা হলো রাজনৈতিক কিছু আশ্বাস, মিথ্যা আশ্বাসের কারণে। আমরা চাচ্ছি এটার সুষ্ঠু তদন্ত হোক, তদন্ত করে যারা যেসব দরবার খানকা মাজার ক্ষয়ক্ষতি হচ্ছে তাদেরকে সংস্কার করার জন্য আর্থিক অনুদান করে দেওয়া হোক বা সংস্কার করে দেওয়া হোক, এটা হলো আমাদের দাবি। এবং যার ভবিষ্যতে যাতে কেউ ওই মাজার খানকার বিরুদ্ধে যাতে কোনো চক্রান্ত বা কোনো আগ্রাসন, কোনো জঙ্গিবাদ যাতে তৈরি না হয়, সেই বিষয়ে আইনগতভাবে জরুরি ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কিন্তু নানান মানুষের নানান মতামত শুনছিলাম, অর্থাৎ তারা কিন্তু নানান বিষয়ে নানান মতামত দিয়েছেন। তবে আবারও যেতে হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি ইলিয়াস আহমেদ। চলুন এবারও শোনা যাক সাধারণ মানুষ বিভিন্ন বিষয়ে আসলেই তারা কি ভাবছেন। কথা না বাড়িয়ে আমরা শুনতে চাই সাধারণ মানুষের কথা, জানতে চাই যে নারী উদ্যোক্তা হিসাবে নিজেকে কেমন গর্ববোধ করেন এবং উদ্যোক্তাদের যে সুযোগ সেটি কি বর্তমান সময়ে বৃদ্ধি পাচ্ছে কিনা। ধন্যবাদ দেশ টিভিকে। আমি সৈয়দা সেলিমা আজাদ, একজন নারী উদ্যোক্তা এবং সংগঠক, তার পাশাপাশি পরিবেশবাদী এবং সমাজকর্মী। তো হচ্ছে যে আমি প্রথমেই আপনাকে বলি, ময়মনসিংহে যদি শুরু করি, তো ময়মনসিংহটা হচ্ছে শিল্প ও সংস্কৃতির নগরী। প্রত্যেকটা জেলায় একটা স্লোগান আছে, তো আমাদের স্লোগানটা হচ্ছে শিল্প ও সংস্কৃতির নগরী ময়মনসিংহ। তো আমি বর্তমানে যেটা চাই আর যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের ধারায় ময়মনসিংহে এমনভাবে পরিবর্তন করা হোক, আগামী যে বাজেট আসছে সামনে, আমরা এটা পরিবর্তন চাই। এরকম ময়মনসিংহে যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে পর্যটকদের আকর্ষণ করার জন্য এবং পর্যটকদের সমাগম করার জন্য ওইখানে শিল্পগুলো, ময়মনসিংহের যে শিল্পগুলো এবং সংস্কৃতিকে তুলে ধরা হোক। ময়মনসিংহের শিল্প যেমন হচ্ছে মুক্তাগাছার মন্ডা, ফুলবাড়িয়ার লালচিনি, তারপর শেরপুরের বিন্নি চাল, জামালপুরের নকশি কাঁথা, নেত্রকোনার বালিশ মিষ্টি ইত্যাদি পর্যটন কেন্দ্রে রাখার পাশাপাশি ময়মনসিংহের যে সাংস্কৃতিক অঙ্গন আছে সেখানে যারা কাজ করেন, কি সংস্কৃতি ময়মনসিংহে সেটা যেন পর্যটনের জায়গাগুলোতে তুলে ধরা হয়। তাতে করে হবে যে পর্যটকদের সমাগম বাড়বে, আর পর্যটকদের সমাগম বাড়লেই অর্থনৈতিক প্রবৃদ্ধি সে অর্জন করবে ওই জায়গাটা, ওই অঞ্চলটা, সাথে সাথে পুরো দেশ। তো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন আমাদের লক্ষ্য, এবং অন্যান্য যে সমসাময়িক সমস্যা আছে সেগুলো সবাই তো বলছেন, কিন্তু আমি মূলত এটাই বলতে চাই, আগামী বাজেটে শিল্প মন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধি করা হোক, পাট মন্ত্রণালয়ের, আমি যেটাতে কাজ করি, বাজেট বৃদ্ধি করা হোক, বাণিজ্য মন্ত্রণালয় যেন সেটা সুদৃষ্টি দেন।
ধন্যবাদ। এই নারী উদ্যোক্তা বলছিলেন যে আগামী বাজেটে অর্থাৎ বিভিন্ন বিষয় কিন্তু তিনি তুলে ধরেছেন এবং সেই বিষয়ের উন্নতির লক্ষ্যে সরকার আগামীর বাজেট ঘোষণা করবেন সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ আমরা লক্ষ্য করেছি দীর্ঘদিন ধরে ময়মনসিংহের যে তিতাস গ্যাস রয়েছে, অর্থাৎ ময়মনসিংহ তথা সারা বাংলাদেশেই কিন্তু তিতাস গ্যাসের সংযোগ বন্ধ রয়েছে এবং যারা এই গ্যাস চালুর দাবিতে আন্দোলন করে আসছেন তাদের একজনের সঙ্গে আমরা যুক্ত হতে চাই, জানতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও কিন্তু আপনারা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেছেন, তিতাস গ্যাসের সংযোগ যেন পুনরায় দেওয়া হয় সেই বিষয়টি নিয়ে আপনারা কোনো সুরাহা পেয়েছেন কিনা, আশ্বাস পেয়েছেন কিনা, এতে করে মানুষের ভোগান্তি বাড়ছে কিনা একটু জানতে চাই। আমরা প্রায় 10 বছর যাবৎ বিগত স্বৈরাচার সরকারের আমল থেকে আবাসিক গ্যাস সংযোগ চালুর জন্য দাবি করে আসছি। স্বৈরাচার সরকারের দূষররা বিগত সরকারের আমল থেকে সিলিন্ডারের ব্যবসা করার জন্য হঠাৎ করে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়। আর আবাসিক গ্রাহকরা তারা বৈধভাবে গ্যাস সংযোগ নিতে না পেরে আজকে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার জন্য আজকে বাধ্য হয়েছে। আর তিতাস গ্যাসের কর্মকর্তা কর্মচারীরা অবৈধ গ্যাস সংযোগ বন্ধ করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সকালে যদি অবৈধ সংযোগ কেটে দেওয়া হয়, রাতে তা সংযোগ দিয়ে দেওয়া হয়। এগুলি কারা করছে, কেন করছে? আমি আজ অন্তর্বর্তীকালীন সরকার এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষের নিকট জোর আবেদন করছি, আপনারা তিতাস গ্যাসের আবাসিক বৈধ সংযোগ অচিরেই চালু করে দিন, নয়তো আমাদের 2,15,000 গ্রাহকের যে টাকা পয়সা জমা নিয়ে রেখেছেন তাদের সংযোগগুলি যদি জমা না দেন, এখন বর্তমানে আমাদের 60% গ্রাহক এবং জনগণ আপনাদের এই আবাসিক গ্যাস সংযোগ চালুর জন্যে আন্দোলন করতে রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে। হয়রানি বন্ধে কিন্তু প্রশাসনের সহযোগিতা তিনি কিন্তু চেয়েছেন। আমরা একটু জানতে চাই, বাংলাদেশে প্রতিনিয়ত বেকারত্ব বেড়েই চলেছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অর্থাৎ তথা আগামীতে যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনার কোনো পরামর্শ আছে কিনা বেকারত্ব দূরীকরণে? আসলে বেকারত্ব একটা বিরাট সমস্যা। এই বেকারত্বের কারণে বিভিন্ন ধরনের মাদকের সাথে লিপ্ত হচ্ছে, তারা বিভিন্ন ধরনের অকর্মের কাজে লিপ্ত হচ্ছে। অনেক উচ্চশিক্ষিতরা চাকরি পাচ্ছে না বলে বিভিন্নভাবে হতাশায় ভুগছে, মানসিক রোগে ভুগছে। আসলে আমিও একজন উচ্চশিক্ষিত হয়েও আমি কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, তাই আসলে এই বিষয়টা আমি খুব কষ্টের। তাই আমার এই অভ্যন্তরীণকালীন সরকার এবং যে পরবর্তীতে সরকার আসে তাদের কাছে আমার একটাই দাবি, তারা যেন বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়ে বেকার সমস্যার সমাধান করে। আমাদের অনেক ব্যাচমেট আছে, তারা এখনও সংসার জীবনে পা দিতে পারছে না শুধু বেকারত্বের কারণে। তিনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ আগামীতে যে সরকার আসবে সেই সরকারের কাছে কিন্তু বেকারত্ব দূরীকরণে নানা পরামর্শ এবং উদ্যোগের কথা কিন্তু জানিয়েছেন। অর্থাৎ আশা করি সরকার সেই বিষয়টি কিন্তু বিবেচনায় নেবেন। অর্থাৎ যারা একেবারেই শ্রমজীবী মানুষ আছেন, যারা দৈনন্দিন কাজ করে আসলে সংসার চালান, তাদের অনেকেই কিন্তু সেই কাজ করতে গিয়ে নানা হয়রানির শিকার হন। আপনিও হয়রানির শিকার হয়েছেন। আসলে আপনার সাথে কী ধরনের অন্যায় করা হয়েছে? আমি ভাই বিগত 20 বছর যাবৎ এই রাবার বাগানে কাজ করি, কিন্তু আসলে এই কথাগুলো বলতে গেলে অনেক কিছুই আছে। আমি এই রাবার বাগানে চাকরি করি, রাত যখন 3টা বাজে তখন আমি আমার যে ব্লক দিছে এই ব্লকে যাই। ওই রাস্তার পাশে দেখি যে পিকআপ দাঁড়ানো, ওখানে দেখি যে ওয়েস্টিজ যে রাবার আছে, যেটাকে ওই নষ্ট রাবার বলে, ওই রাবার হবি এবং নুর ইসলাম এর মারফতে এই রাবার পাচার করতেছে। আমি তখন বাধা দেওয়ার কারণে আমার বিভিন্ন এই টাকারও প্রস্তাব দিছে, কিন্তু আমি ওদের প্রস্তাবে রাজি না হওয়াতে আমার ভাই এই আব্দুর রশিদ আঙ্গর বাগানের ব্যবস্থাপক, উনি আমাকে চাকরি থেকে বের করে দেয়। কিন্তু আমার ফ্যামিলিগত 5 জন লোক আমরা এখন, আমি ভাই রাস্তায় নামছি, আমি আর বিচার চাই। তিনি বলছিলেন যে তিনি একজন চাকরি হারিয়ে কিন্তু পরিবার পরিজন নিয়ে অনেকটাই বিপাকের মধ্যে আছেন। দর্শক, আমরা নানান মানুষের নানান মতামত শুনছিলাম, তবে আজ যেতে হচ্ছে, অন্য কোনো দিন
অন্য কোনো বিষয় নিয়ে আমি ইলিয়াস আহমেদ, দেশ টিভির জনতার ভাবনায় আবারও হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।